সংবিধান পরিবর্তন করতে গণভোটের বিধান চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দলটির নেতারা এই দাবি জানিয়েছেন। এছাড়া এক ব্যক্তি দুইবারের বেশি যেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন, সংবিধানে এমন বিধান রাখার পরামর্শ দলটির। মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান না করে নির্বাচনের চেষ্টা হলে জনগণ রাস্তায় নামবে বলেও জানান এনসিপি নেতারা। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের উপর মতামত জানাতে দিনব্যাপী বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থবিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে 70 অনুচ্ছেদের সংস্কারে ব্যাপক জোর দেয় দলটি। 7 ঘন্টার আলোচনার পর বৈঠকের মুলতবি করা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। আমরা গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। সংবিধানের মূলনীতি নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। তাদের মতে এতে করে রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা চাপিয়ে দিত, তাই মূলনীতি বাতিল চান তারা। আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে, মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে, সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা। তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যে 72-এর মূলনীতি, এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। এনসিপির নেতারা বলেন, কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। জনগণ 5ই আগস্ট তাদের নিজস্ব জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু দেখিয়েছে এবং সেই রাষ্ট্র কাঠামোর অঙ্গীকার বা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছে। এবং এখন যদি আমরা তার জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে। কাজের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই, সে ব্যাপারে আমরা আমাদের জোরালো বক্তব্য উপস্থাপন করেছি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। আপনারা সুস্পষ্টভাবে বলেছেন যে আপনারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সেই আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছে এটা রাষ্ট্র সংস্কারের জন্য। এই অভাবনীয় এবং অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য এবং তাকে আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথে অগ্রসর করে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের অবদান আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব, জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দল শনিবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে তিনি এই কথা বলেন। সংস্থাটির 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশে চলমান বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে নাগরিক সমাজের নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো পুনর্গঠনের অঙ্গীকার তুলে ধরেন। একই সাথে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সাথে চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আইন অথবা অধ্যাদেশের মাধ্যমে একটি স্বাধীন স্বতন্ত্র নারী কমিশন গঠনের সুপারিশ করেছে নারী সংস্কার কমিশন। জাতীয় সংসদে 600 আসন করার প্রস্তাব করে 300টি নারীর জন্য বরাদ্দ রাখা, অভিন্ন পারিবারিক আইন, উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমাদানকালে এই প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান।
২৪-এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত বছরের নভেম্বরে গঠিত হয় নারী বিষয়ক সংস্কার কমিশন। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসে ৪৩টি সভা, দেশের বিভিন্ন স্থানে ৩৯টি পরামর্শ সভা এবং অন্যান্য সংস্কার কমিশনের সাথে ৯টি সভার মধ্য দিয়ে সংস্কার প্রতিবেদন তৈরি করে কমিশন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন প্রধান শিরিন পারভীন হক সহ কমিশনের ১০ সদস্য। এ সময় এই প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে যেগুলো এখনই কার্যকর করা সম্ভব তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে নিয়ে যাওয়া হবে বলেও জানান প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনটিকে ওয়েলকাম জানিয়েছেন এবং তিনি বলেছেন যে নিয়ে ঐকমত্য কমিশনের কাছে যাওয়া হবে এবং সেখান থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা হবে বা মতামত গঠনের প্রক্রিয়াটা শুরু হবে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের আদ্যপান্ত তুলে ধরে নারী সংস্কার কমিশন। কমিশন প্রধান বলেন, তারা চায় রাষ্ট্র হবে ইহজাগতিক, মানবিক এবং কল্যাণমুখী, আর সমাজ হবে অসাম্প্রদায়িক। 3টি ভাগে 15টি সুপারিশ করা হয়েছে। কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার, তবে সংস্কারের মোক্ষম সময় এখনই। এই অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারবে। তাদের অনেক সুযোগ আছে অনেক কিছু করার, যেটা নাকি রাজনৈতিক সরকারগুলো করতে পারে না নানান কারণে, রাজনৈতিক বিভিন্ন স্বার্থের কারণে তারা করতে পারে না। আইন অথবা অধ্যাদেশের মাধ্যমে একটি স্বাধীন স্বতন্ত্র নারী কমিশন গঠনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। সব আইন থেকে মৃত্যুদণ্ড বিলুপ্তি, স্থানীয় সরকার নির্দলীয় করা এবং নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, অভিন্ন পারিবারিক আইন করা, উত্তরাধিকারে নারী পুরুষ এর সমান অধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। জনসংখ্যার জন্য এখন আর ৩০০ আসন মোটেও মানে অ্যাডিকুয়েট না, পর্যাপ্ত না। সুতরাং ৬০০ আসনের যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে এবং একটা স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠন করা, এটা আমাদের একটা মূল প্রস্তাব। সেটা অধ্যাদেশের মাধ্যমেই যদি করতে হয় সেভাবেই হোক, বা পরবর্তীতে যদি আইন করতে হয় সেটা যেন আইন করা হয়। নারী পুরুষের সমতা বিষয়ক নীতি ও কর্মসূচির পর্যালোচনা করবে এই কমিশন এবং প্রতিকার প্রস্তাব করবে। সব গণমাধ্যম কর্মীর জন্য মজুরি বোর্ড গঠন করা এবং বর্তমান অর্থনীতিতে জীবনযাপনের ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ এবং নারী পুরুষের সমমজুরি নিশ্চিত করা। গণমাধ্যমের প্রত্যেক শাখা এবং স্তরে 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত, যুক্তরাষ্ট্র বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। ডক্টর ইউনূসকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না হলে বাংলাদেশ বিপদে পড়বে। শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্র জোর করে চাপিয়ে দেওয়া যায় না, এটি চর্চার বিষয়। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে, গেঁথে নিতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। অভ্যুত্থানের রক্তপাত ও ত্যাগের শেষ পরিণতি দেশের জন্য ভালো হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর কারণ দেশের মানুষ চিরকাল ভালোর জন্যই লড়াই করেছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরো বড় বিপদে পড়তে হবে। এটা তো সত্য কথা। কিন্তু আমার মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি
সামনের দিকে এগিয়ে আনতে পারি, তাদেরকে কাজ দিতে পারি, তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবো। দেশের উন্নয়নে অংশীদার হতে বিএনপি মহাসচিব সবার প্রতি আহ্বান জানান। 1.5 বছর আগে যখন ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা সরকারের মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 16 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে সকাল 10টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা। এই মুহূর্তে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। জাবেদ, অভিযুক্ত আসামিদের কি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে? সম্পর্কে কি খবর আছে আমাদের জানাবেন। হ্যাঁ, আর অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাশিমপুর কারাগার থেকে এই মামলার যে আসামি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দীপুমণি, ডক্টর দীপুমণিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। অন্য আসামিদেরকে এখনও আনা হয়নি। তা আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীপুমণিকে নামানোর জন্য যে প্রিজন ভ্যানে করে আনা হয়েছে, সেই ভ্যানটি রেডি হয়েছে এবং পুলিশও প্রস্তুত তাকে নামিয়ে আনার জন্য। আজকের এই মামলায় মোট 10 জন হচ্ছেন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী আর 2 জন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর 2 জন উপদেষ্টা, অর্থাৎ সালমান এফ রহমান এবং তৌফিক ইলাহি চৌধুরী। এছাড়া আছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। আর এছাড়া সাবেক এমপি হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিমও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, তাদেরকে আনা হবে। আর 10 জন মন্ত্রীর কথা যদি বলি, তারা হচ্ছেন যে অ্যাডভোকেট আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, তারপরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনো, কামাল গোলাম দস্তগীর গাজী, আর হচ্ছে প্রতিমন্ত্রীর মধ্যে আছেন কামাল আহমেদ মজুমদার এবং জুনায়েদ আহমেদ পলক। তাদেরকে এর আগেও আনা হয়েছিল। আজকে এই মামলায় তাদেরকে হাজির করে আজকে কিন্তু আসলে এই মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা, কিন্তু আমরা এখনো জানি না যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে কিনা বা জমা দিবে কিনা। যখন মামলা পরিচালনা করা হবে তখনই আমরা বুঝতে পারবো যে ট্রাইব্যুনালে তারা মামলার যে নির্ধারিত ডেট আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার, সেটার জন্য সময় নেবে না জমা দিবে। যদি জমা দেয় তাহলে তো আমরা জানতেই পারবো। তবে আমরা যেটা শুনেছিলাম, এই দেখতে পাচ্ছেন যে দীপুমণিকে ট্রাইব্যুনালের গারদে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারে ছিলেন, সেখান থেকে তাকে আনা হয়। আর অন্য আসামিদেরকে এখনও আনা হয়নি এবং আজকে এই আসামিদের আনা উপলক্ষে, হাজির করা উপলক্ষে কিন্তু ট্রাইব্যুনালের গেইটে এবং ট্রাইব্যুনালের ভিতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং ট্রাইব্যুনালের গেইটে আমরা যেটা দেখেছি যে তাদের আত্মীয় স্বজনরাও আসামিদের অনেকে ট্রাইব্যুনালের গেইটে উপস্থিত হয়েছেন। তো এই হচ্ছে এখন ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। জাবেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে জানছিলাম মানবতা বিরোধী অপরাধের মামলার খবর। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা সরকারের মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 16 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে সকাল 10টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, অভিযুক্ত আসামিদের তো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এ সম্পর্কে আর কি কি খবর আছে আপনার কাছে? কাকলি, সকাল 10টার পরপরই কিন্তু মোট আগে 16 জন ছিল, কিন্তু আজকে আসলে 19 জনকে আনা হয়েছে মোট। তাদের মধ্য থেকে ডাক্তার দীপুমণিকে আনা হয়েছে কাশিমপুর থেকে আরও কয়েকজনকে আনা হয়েছে। আর গোলাম দস্তগীর গাজীকে আনা হয়েছে আপনার নারায়ণগঞ্জ কারাগার থেকে। আর বাকিদের আনা হয়েছে কেন্দ্রীয় কারাগার, ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে। তো তাদেরকে এনে ট্রাইব্যুনালে যে গারদ, সেখানে রাখা হয়েছে। এখনও কিন্তু ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়নি। কিছুক্ষণ পর হয়তো এই ট্রাইব্যুনালের যে প্রধান বিচারপতি, এই ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল বসবে। তারপর প্রসিকিউশন তাদের পক্ষে তারা সাবমিশন রাখবেন। আজকে কিন্তু এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকেও এই মামলায় তদন্ত দেওয়ার জন্য, প্রতিবেদন দেওয়ার জন্য হয়তো আরও 3 মাসের সময় চাইতে পারে। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল সময় দিবে এবং কতদিন সময় দেয় সেটা
শুনানির পর বোঝা যাবে। আর এই মামলা ইতিমধ্যেই আপনার সাবেক যে মন্ত্রী ছিলেন আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনো, গোলাম দস্তগীর গাজী, ডাক্তার দীপুমণি, এমপি ছিলেন যে সংসদ সদস্য সুলাইমান সেলিম, তারপর সাবেক সচিব ছিলেন জাহাঙ্গীর সরাসরি, তাদেরকে আনা হয়েছে। এছাড়া বিচারপতি মানিক সাহেবকেও এখানে আনা হয়েছে। আর তারা এখন এখানে আছেন এবং ট্রাইব্যুনালে তাদেরকে ওঠানোর সময়, গারদে নেওয়ার সময় আমরা অনেককে দেখেছি যে বেশ একটু উত্তপ্ত ছিলেন। তার মধ্যে শাহজাহান খান তার হেলমেট মাথা থেকে ঝেড়ে ফেলে দেন এবং কথা বলতে চাইলে পুলিশ ধরে তাকে নিয়ে যায় এবং সবারই কিন্তু হ্যান্ডকাফ পিছন দিক দিয়ে লাগানো ছিল এবং জুনায়েদ আহমেদ পলকও কিছু বলতে চেয়েছিল যে আগে যেটা বলেছে এখনও বলতে চাই, তারপর আর কথা বলতে পারেনি, তার মুখের মধ্যে হেলমেট দিয়ে নিয়ে যাওয়া হয়। সুলাইমান সেলিমও কথা বলতে চেয়েছিলেন, কিছুটা রাগান্বিত ছিল তাদেরকে। এই তিনজনকে আমরা দেখেছি, অন্যরা কিন্তু খুব সুন্দরভাবেই সোজা হেঁটে পুলিশকে সহযোগিতা করে গারদে চলে যান। আর আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে মায়ের ডাকের আহ্বানে এখানে একটি সভা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। তারা যেটি চাচ্ছেন যে জুলাই আগস্ট গণহত্যার সকল বিচার যেমন চলবে, ঠিক তেমনি গত সরকারের আমলে যে সকল গুম, খুন, হত্যা হয়েছিল এবং আয়নাঘর হয়েছিল, সেই আয়নাঘরের কুশীলব কারা জড়িত ছিল, তারা এখনও কেন বিচারের বাইরে আছেন, গ্রেফতার হননি, সেই অভিযোগ এনে দ্রুত তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য তারা দাবি তুলছেন। এখনও কিন্তু সেখানে প্রতিবাদ সমাবেশটি চলছে। তো এই হচ্ছে ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ কাকলি। জাভেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে জানছিলাম মানবতা বিরোধী অপরাধের মামলার খবর। বল প্রয়োগ করে তুলে নেওয়ার পর দীর্ঘদিন গুম করে রাখার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাক। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে মায়ের ডাক। এ সময় আয়োজকরা অভিযোগ করেন, 15 বছরে যারা গুমের সাথে জড়িত ছিল তাদের এখনও আইনের আওতায় আনা হয়নি। যারা গুম থেকে ফেরত এসেছে তাদের সুনির্দিষ্ট অভিযোগ জমা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারপরও অভিযুক্তদের গ্রেফতারে গড়িমসি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা নিরীহ নিরপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে বছরের পর বছর আয়নাঘরে বন্দি রেখেছে, সেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাই অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে এই বৈঠকে জানানো হবে। তিনি জানান, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আজই সংস্কার নিয়ে আলোচনা শেষ হবে। এছাড়া আজকের বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। যে পর্যায়ে থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারবো। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো যাবে যে আমরা কতটুকু কোন পর্যায়ে পৌঁছলাম। আর গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, জাতীয় ঐকমত্য কমিশন এবং বিএনপির আলোচনার বিষয় সম্পর্কে নতুন কোনো তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, 5টি সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে বিএনপি এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকের
কিছুক্ষণ আগেই মধ্যাহ্নভোজের বিরতি দেয়া হয়েছে এবং এখন বিএনপির পক্ষ থেকে কথা বলার কথা রয়েছে। তারা আসলে আজ কি নিয়ে আলোচনা করেছে সে বিষয়ে হয়তো তুলে ধরা হবে সংবাদ মাধ্যমে। আর বৈঠকের ভেতরের কিছু তথ্য আমাদের কাছে এসেছে, সেটি হচ্ছে বৃহস্পতিবার যে সকল বিষয় সংবিধানের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস এবং আইন বিভাগের যেই সংস্কার প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, সেই বিষয়গুলোর ব্যাপারে কিছুটা মতনৈক্য রয়েছে বিএনপির মধ্যে। বিএনপি যেটি বলছে, সংবিধান সংস্কারের ক্ষেত্রে একটি নির্বাচিত সরকার তারা চায়, সেক্ষেত্রে নির্বাহী বিভাগের যেই ক্ষমতা, সেই ক্ষমতা যেন খর্ব না হয় সে বিষয়টি মাথায় রেখে তারা সংস্কার করার প্রস্তাব তারা বলছেন এবং কি পরিমাণ সংস্কার করা প্রয়োজন এবং কি কি সংস্কার আসলে দলের পক্ষ থেকে করা হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু দলের মধ্যে, ফোরামের মধ্যে শুক্র শনিবারে একটি হয়েছে, তাদের মধ্যে একটি আলোচনা হয়েছে। সেই আলোচনার পরে কি সিদ্ধান্ত দলের থেকে এসেছে সেটি কিন্তু আজ ঐকমত্য কমিশনকে জানানোর কথা রয়েছে দলের পক্ষ থেকে। তাছাড়া সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে তারা কিন্তু সংস্কারের পক্ষে রয়েছেন এবং সংস্কারের প্রয়োজনে যা যা করণীয় তারা সরকারকে করতে আগ্রহী, তবে তারা নির্দিষ্ট সময়ে নির্বাচনটি তারা চান, ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে তারা যান, এমনটি তারা বলছেন। সেই সাথে তারা আরও কিছু বিষয়ে, যেই বিষয়গুলো সংশোধিত আকারে উপস্থাপন করা হয়েছে বিএনপির দিকে, সেই বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করছে। কোন কোন যেই বিষয়গুলো আসলে মতনৈক্য তাদের মধ্যে রয়েছে আজকের মধ্যেই তা সমাধান করা হবে, এমনটাও তারা বলছেন এবং মধ্যাহ্নভোজের পরে আরও একবার আরেক দফায় বৈঠকে তারা বসবেন এবং আজকের মধ্যে হয়তো যেই সব বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে পারেনি সেই বিষয়গুলো সুরাহা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। জসিন্তা, জানছিলাম সংস্কার বিষয়ে বিএনপির আলোচনার খবর। নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। আজ দুপুর 12:30টার দিকে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কক্ষে এ সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠকে অংশগ্রহণ করেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবিন। বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানান বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। নতুন রাজনৈতিক দলে নিবন্ধনের জন্য 3 মাস সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার ইসিকে চিঠি দিয়েছিল এনসিপি। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি মালিকানায় ছেড়ে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে যে কোনো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামাতের আমির শাহজাহান চৌধুরী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন, স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেয়। সংবাদ সম্মেলনে অভিজ্ঞতা সম্পন্ন দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এনসিটি পরিচালনায় কোনো আপত্তি নেই বলে জানান এই জামাত নেতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেমেও কর্মের চাকা ঘোরালেও ভাগ্যের চাকা কিছুতেই ঘোরে না মৃৎশিল্পীদের। ফলে দিনে দিনে বিলুপ্তির পথে ভৈরব ও কুলিয়ারচরের জনপ্রিয় মৃৎশিল্প। শত বাধা পেরিয়ে যে কজন বাপদাদার পেশাকে টিকিয়ে রাখতে কাজ করছেন, অর্থ কষ্ট তাদের নিত্যদিনের সঙ্গী। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারের সুনজর চান মৃৎশিল্পীরা। ভৈরব থেকে মোহাম্মদ মোস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। হাতের সুনিপুণ দক্ষতায় নানা রকম তৈজসপত্র বানিয়ে জীবিকা নির্বাহ করছেন কুলিয়ারচরের পালপাড়ার মনোরঞ্জন পাল। 40 বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা শ্রম দিয়ে কাজ করলেও আসেনি সংসারে সচ্ছলতা। এখন এই কাজ করাতে আমরা কিছুই তাই না, অঘটন সবসময় লাগে। একই চিত্র ভৈরবের টিনপট্টি এলাকার ভানুলাল পালের। কাদামাটি আর রঙের মিশ্রণে সুনিপুণ হাতে তৈরি করেন হরেক রকম পণ্য, তবে রাঙাতে পারেননি নিজের জীবন সংসার। যৌবনে বাবার কাছে হাতেখড়ি হওয়ার পর 50 বছর ধরে এই শিল্পচর্চা করে গেলেও দুবেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে। সাধারণ কাজ করি, প্লাস্টিক বাড়ি আমরা দিছে জ্যাম কইরা, মাটির কেন আমরা এরকম চলে না, তবে আমরা এখন কি করে চলি। আমরা মৃৎশিল্পের কারিগররা বলছেন, মাটি ও রংসহ সহায়ক পণ্যের মূল্য বৃদ্ধি
আর আধুনিক প্লাস্টিকের পণ্যের কারণে মৃৎশিল্প থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে। উৎসবের এই ভরা মৌসুমেও ব্যস্ততা নেই পালপাড়াগুলোতে। বাপ দাদারা করতে কাম আমরাও করতাম, মানে আমরা পুষে না, আমরা ছাড়ে দিছি। অনেক দাম বেশি, লাকড়ির দাম, মাটির দাম, তারপরে রঙে বাজারে নিয়ে বিক্রি করলেও এগুলোর দাম শুনে মানুষ অবাক হয়ে যায়। মাটির কাজের দাম মনে করি যে বিলুপ্ত একমাত্র কারণ হইল প্লাস্টিক। এই শিল্পের সাথে জড়িতদের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াবে এই শিল্পটি। মাটির কাজ ভালো চলে না, পোলা মান্ডেলে পড়া শেখাইতে পারছে না, অন্য কাজ করতে পারে না। যখন প্লাস্টিকের মাল ছিল না তখন ওই জিনিসটার দাম ছিল বেশি, কারণ এখন প্লাস্টিক উন্নত মানের জিনিস হয়ে গেছে মাটির জিনিসের থেকে। মাটি কিন্তু খাঁটি হতে পারে, কিন্তু ওই জিনিসটা এখন কি আর দাম নেই। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে সরকার এগিয়ে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, গত 17 বছর বিএনপি ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। আব্দুস সালাম বলেন, এদেশে যত সংস্কার হয়েছে তা বিএনপি করেছে। বিএনপি ক্ষমতায় থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। জনগণের প্রতি বিএনপির আস্থা আছে বলেই তারা বারবার সংস্কার করতে পেরেছে। দুপুরে নাটোর শহরের একটি কনফারেন্স সেন্টারে জেলা বিএনপির পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে যানজট নিরসনে সড়ক থেকে হকার তুলে নিয়ে ইভিনিং মার্কেট চালু করেছে সিটি কর্পোরেশন। নগরীর বিপণী বিতান, নিউ মার্কেট ও স্টেশন রোড এলাকা থেকে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। দুপুরে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন হকার মুক্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় জাতীয়তাবাদী হকার সমিতি ও ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নগরীর নিউ মার্কেট স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় হকাররা সড়ক ও ফুটপাত দখল করে পণ্য বেচাকেনা করার ঘণ্টার পর ঘণ্টা যানজট তৈরি হয়। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পালিত হয়েছে। সকালে পাবনা ব্যাপটিস্ট চার্চে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপটিস্ট চার্চের যাজক ইসাহাক সরকার। পাবনা ব্যাপটিস্ট চার্চ ছাড়াও জেলার চাটমোহর, আটঘরিয়া সহ বিভিন্ন উপজেলার গির্জাগুলোতে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। Chief Advisor Professor Mohammad Yunus has urged the United Nations to hire more women peacekeepers from Bangladesh as he reaffirmed Bangladesh's unwavering commitment to international peacekeeping and security efforts. The Chief Advisor made the call when UN Under-Secretary General for Peace Operations Jean-Pierre Lacroix met him at the State Guest House, Jamuna. Bangladesh consistently ranks among the top 3 troop police contributing countries with over 5,000 peacekeepers across 10 of the 11 active missions. The UN Under-Secretary General highlighted the UN policy of engaging more women in peacekeeping. They don't want to confine women in specific roles, he said, adding, UN would support recruiting women in all aspects of peacekeeping. The reports of certain Indian media over the US State Department's travel advisory for Bangladesh are misleading. The Chief Advisor's press wing today said certain Indian media outlets are circulating misleading reports regarding the US State Department's travel advisory for Bangladesh, specifically suggesting that the Chattogram Hill Tracts region has been newly designated as Level 4 Do Not Travel due to communal violence. They wish to make it unequivocally clear that this claim is factually incorrect, the press wing said in a statement. Bangladesh and China have renewed their pledges to open up new avenues of cooperation connecting Yunnan Province and Chattogram in various sectors. The sectors include trade, medical, tourism, and people-to-people connectivity and exchanges. The two sides discussed ways to strengthen existing bilateral relations. Governor of Yunnan Province Wang Yubu met Foreign Advisor Tauhid Hussain at the State Guest House. The investigation agency of the International Crimes Tribunal has said the primary involvement of 45 accused in crimes against humanity committed during July-August mass uprising has already been proved. The accused included Awami League General Secretary Obaidul Qadir, former Law Minister Anisul Haq and former Shipping Minister Shahjahan Khan. Their primary involvement has already been proved, said ICT Chief Prosecutor Muhammad Tajul Islam while pleading for 3 months' time to file probe report in the case.
Around 1,500 people were killed. More than 25,000 have been wounded. The ICT has received more than 1,000 video footages of the crimes. They have to scrutinize the whole pile of evidences, so they need more time to file the probe report, he added. মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত বাংলাদেশে জুলাই আগস্টের সময় যে মানবতা বিরোধী গণহত্যা হয়েছে সেই অপরাধে আপনার সম্পৃক্ততা আছে, এতটুকু জানানোই যথেষ্ট। চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ দাখিল করবে, তখন কেবলমাত্র আসামিরা বাকি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার অধিকার রাখেন, তার পূর্বে নয়। এটা একটা বিশেষায়িত আদালত, এই আদালতের কার্যধারা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত। সাধারণ আইনের মতো এইখানে আসামিদের সব ধরনের অধিকার সেই রকম নেই। A human chain program was held in front of the International Crimes Tribunal, demanding the arrest of those involved in abductions and illegal detentions who have been linked to the enforced disappearances of individuals and keeping them in captivity for a long time. The protest was organized by MyDuck. The organizers accused those responsible for abductions over the past 15 years have yet to be brought under the law. The victims who have returned from abduction have submitted specific complaints to the ICT, but despite this, law enforcement agencies have delayed arresting the accused. BNP senior leader Salahuddin Ahmed said their party is extending sincere cooperation to the reform initiatives undertaken by the interim government. They are cooperating with the reform initiatives with transparency, sincerity and seriousness in all matters, he said ahead of the second day of talks between the BNP and the National Consensus Commission at the Parliament complex. A 5-member BNP delegation led by Standing Committee member Nazrul Islam Khan joined the talks that began at 11 a.m. with the Commission Vice President Professor Ali Riaj in the chair. যতদিন পর্যন্ত আমরা সেই কালচারে উপনীত না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমাদের কেয়ারটেকার টাইপের গভর্নমেন্টের বিধানটা রাখা উচিত। সেটা আবার এখন হাইকোর্টের ভার্ডিক্টের মাধ্যমে রিইনস্টেট হয়েছে। ইনফ্যাক্ট সেটার জন্য আমরা 15-16 বছর আন্দোলন করেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য। এনাক্টমেন্টের মাধ্যমে পার্লামেন্টে রাষ্ট্রপতিকে কি বিষয়ে ক্ষমতা এবং কি নিয়োগের ক্ষেত্রে ক্ষমতা প্রদান করা হবে সেটা আলাদা আইন প্রণয়ন করে দেয়া হবে। সেই প্রভিশনটা ওখানে থাকবে। বিস্তারিত বিষয় কিন্তু সংবিধানে থাকে না, মূল বিষয়টা থাকে। National Citizens Party NCP held its first ever meeting with CEC MM Nasiruddin at the Election Commission headquarters today. Talking to reporters after the meeting, NCP Chief Coordinator Nasiruddin Patwari said discussions were held on how the EC could be brought into the ongoing reform process. He said officials involved in irregularities during the past 3 national elections must be given exemplary punishment, and those responsible over the past 15 years should be brought to justice accordingly. সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের পাতা বাই পাতা, ওয়ার্ড বাই ওয়ার্ড এর প্রয়োগের মধ্য দিয়েই আগামীতে একটি ইলেকশনে যেতে হবে। 2022-এর যে নিয়ম নীতি রয়েছে এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করেছিল। এটা ফেসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল। সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয় সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। Jamaat Islami Secretary General Mia Gholam Parwar has strongly condemned the intrusion of uninformed and armed members of the Arakan Army into Bangladeshi territory on 16 and 17 April. In a statement today, Parwar said the party strongly protests the blatant violations of Bangladesh's sovereignty by the Arakan Army, which entered 10 kilometers into the Remakrimuk area of the Tindu Union in Thanchi Upazila, Bandarban. They not only trespassed into the territory but also celebrated the Jolkeli festival with local tribes, an event that was later promoted on their official social media platforms. He asserted this act challenged Bangladesh's independence and sovereignty, expressing concern over how the Arakan Army dared to enter the country. একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি।
আর রাষ্ট্রপতির হাতে আরও বেশি ক্ষমতা দেয়া এবং স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের বিষয়টি সংবিধান নয় বরং আইনের মাধ্যমে হওয়া উচিত বলে মত দলটির। জাতীয় নির্বাচনের প্রার্থীর ন্যূনতম বয়স 21 করার প্রস্তাবের বিষয়ে দ্বিমত প্রকাশ করা হয়েছে। এছাড়া আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে মনোনীত হবেন সে বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থানীয় সরকার বিষয়ে স্থানীয় সরকারকে স্ট্রেনথেন করার জন্য নীতিগতভাবে আমরা একমত। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করানোর বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। এখন প্রধান উপদেষ্টা কিভাবে, কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া কিংবা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমন প্রস্তাবে আপত্তির কথা জানিয়েছে দলটি। প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদের বেশি নির্বাচিত না হওয়ার যে প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, এটা হচ্ছে নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। সেই বিষয়ে আমরা মোটামুটি আমাদের বক্তব্য দিয়েছি। স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলেও জানান তিনি। আগামী মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে দলটি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার ইস্যুতে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অল্প সময়ের মধ্যেই নির্বাচিত সরকার আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। দলের সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় এসব বলেন মির্জা ফখরুল। স্মরণসভায় আব্দুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা। প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করছে তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বলেন, বিএনপির সংগ্রাম এখনো শেষ হয়নি। সংস্কারের বিষয়ে সব পক্ষকে ধৈর্য নিয়ে অপেক্ষার আহ্বান জানান তিনি। সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। রাজনৈতিক দল সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব। সংস্কার বাস্তবায়ন এবং সরকারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু না করতে প্রধান নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সাথে এনসিপি প্রতিনিধি দলের বৈঠকে এ আহ্বান জানিয়েছে দলটি নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের এনসিপির মুখ্য সমন্বয়কারী নসিরুদ্দিন পাটোয়ারি বলেন, পুরনো ব্যবস্থায় নির্বাচন হলে আবারও একটি ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে যাবে দেশ। বৈঠকে গত 3 নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রার্থী এবং কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় এনসিপি। ঋণখেলাপি এবং সন্ত্রাসীদের প্রার্থিতার সুযোগ বন্ধ করে মসজিদের ইমাম এবং স্কুল কলেজের শিক্ষকদের সংসদে যাওয়ার পথ উন্মুক্ত করার দাবিও জানান পাটোয়ারি। এদিকে এনসিপির আবেদনের প্রেক্ষিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি রিপোর্টের পাতা বাই পাতা, ওয়ার্ড বাই ওয়ার্ড এর প্রয়োগের মধ্য দিয়েই আগামীতে একটি ইলেকশনে যেতে হবে। 2022-এর যে নিয়ম নীতি রয়েছে, এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করেছিল। এটা ফেসিস্ট সরকার সে নিয়মগুলো বানিয়েছিল।
সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয় সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। জাতিসংঘে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জন পিয়ের লেক্রোয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে প্রধান উপদেষ্টা তাঁকে স্বাগত জানান। এ সময় আন্ডার সেক্রেটারি জেনারেল লেক্রোয়া বলেন, শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে বলা হয়, জার্মানির বার্লিনে আগামী 13 এবং 14 মে জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবে বাংলাদেশ প্রতিনিধি দল। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 24 জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে গণহত্যার অপর মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা 20 জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষকে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় রোববার আওয়ামী লীগ সরকারের 10 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 জন উপদেষ্টা সহ 17 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় প্রিজন ভ্যান থেকে তাদেরকে হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। তখন শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক এবং সুলাইমান সেলিমকে কিছুটা উত্তেজিত হতে দেখা যায়। মামলার কার্যক্রম শুরু হলে আসামিদের ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে 45 জন আসামি, আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটি যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ে আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে কয়েকজন আসামিকে হাতকড়া পরিয়ে এজলাস কক্ষের কাঠগড়ায় নেয়া নিয়ে কিছুটা বাকবিতণ্ডা তৈরি হয়। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান পুলিশকে সতর্কতার সাথে আসামিদের হাজিরের নির্দেশ দেন। হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছেন এবং বাড়াবাড়ি যাতে না করে। কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ পরানোর নির্দেশনাও নাই এবং তারাও এটা করবেন না। কিন্তু সেটা যেটা হয়েছে, তাড়াহুড়া করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পান না, সেই কারণে হয়েছে। এছাড়া অন্য 2টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসি এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের মামলার তদন্ত প্রতিবেদন 24 জুন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বল প্রয়োগে তুলে নেওয়ার পর দীর্ঘদিন গুম করে রাখার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে মায়ের ডাক। এ সময় আয়োজকরা অভিযোগ করেন, 15 বছরে যারা গুমের সাথে জড়িত ছিল তাদের এখনও আইনের আওতায় আনা হয়নি। যারা গুম থেকে ফেরত এসেছে তাদের সুনির্দিষ্ট অভিযোগ জমা হয়েছে ট্রাইব্যুনালে। তারপরও অভিযুক্তদের গ্রেফতারে গড়িমসি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।